নমস্কার বন্ধুরা, আমি সহেলি। অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ দেবীপক্ষের সূচনা লগ্নে তোমাদেরকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ ঘটনা পাঠিয়েছেন হাওড়ার রামরাজাতলা থেকে সৌমিলি। বলছেন অনেক দিন হয়ে গেল ঘটনা পাঠাতে পারেনি। আমার পাঠানো আগে 3টি ঘটনা পড়ে শোনাবার জন্য অনেক ধন্যবাদ। আজ আমি আমার পরিচিত এক দিদির মুখ থেকে একটা ঘটনা শুনেছি, সেটা পাঠাচ্ছি। আমি জায়গার নাম ও যিনি বলেছেন তার নাম গোপন রাখছি কিছু অসুবিধার কারণে। দিদি যে এলাকায় থাকেন সে এলাকাতে একটি স্কুল আছে যেখানে তিনি পড়াশুনো করতেন। সেই স্কুলের কাছেই একটা বাড়ির ঘটনা। ওই বাড়িতে এক ভদ্রলোক এবং তার স্ত্রী থাকতেন। একদিন রাতেই স্বামী স্ত্রীর মধ্যে একটু কথা কাটাকাটি হওয়ায় সেই ভদ্রমহিলা নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরান। ঝোঁকের মাথায় কাজটি করলেও সে জ্বালা সহ্য করতে না পেরে একসময় চিৎকার করে ওঠেন, বাঁচাও বাঁচাও, মরতে চাই না। ততক্ষণে তিনি 80% পুড়ে গেছেন। শেষ অবধি চেষ্টা করেও তাকে বাঁচানো গেল না। ভদ্রলোক একা হয়ে গেলেন। একদিন রাত্রে হঠাৎ তিনি পোড়া গন্ধ পেলেন। উঠে গিয়ে দেখলেন স্ত্রী দাঁড়িয়ে আছে, কি বীভৎস পোড়া অবস্থায়। সে মহিলার আত্মা তাকে বলছেন, তুমি আমাকে বাঁচাতে পারলে না, আমি মরতে চাইনি। এইভাবে রাতের পর রাত সেই বাড়িতে নানা ঘটনা চলেছে। পোড়া গন্ধে গা গুলিয়ে উঠেছে। মনে হচ্ছে যেন কেউ গায়ে আগুন লাগিয়ে দিয়ে ছুটে বেড়াচ্ছে। সে ভদ্রলোক এসব সহ্য করতে না পেরে বাড়িটা বিক্রি করে দেন। যাকে বিক্রি করেন তারা যখন বাড়িতে প্রথমবার প্রবেশ করে তারাও পোড়া গন্ধ পায়, কিন্তু অতটা গ্রাহ্য করেনি। কিন্তু কিছুদিন যেতে না যেতেই সমস্যা শুরু হলো। সে ভদ্রলোকের স্ত্রী একদিন রাতে উঠে নাকি গায়ে কেরোসিন তেলে আগুন ধরাতে যাবেন। এমন সময় ভদ্রলোক তাকে পাশে না পেয়ে উঠে গিয়ে দেখেন সেই দৃশ্য। পাড়া প্রতিবেশীদের ডাকা হলো অত রাত্রে। ভদ্রমহিলা বললেন তিনি কিছু বুঝতেই পারেননি। একদিন রাতে আরও সাংঘাতিক ঘটনা ঘটে গেল। সে ভদ্রমহিলা দেখেন একজন পোড়া মহিলা তার মাথার কাছে এসে বলছেন, আমাকে বাঁচাও, আমি মরতে চাইনি। সেই সব ঘটনার পর তারাও নাকি একজনকে বাড়ি বিক্রি করেন। যাকে বাড়ি বিক্রি করা হলো তিনি বললেন যে ওই বাড়ি ভেঙে আমি নতুন করে বাড়ি বানাবো। যথারীতি বাড়ি ভাঙার কাজ শুরু হলো। কিন্তু বাড়ির দেওয়াল ভাঙার সময় দেওয়াল থেকে রক্ত বেরোতে লাগলো। সেই দেখে মিস্ত্রিরা কাজ করতে চাইল না, প্রচণ্ড ভয় পেয়ে গেল। ভদ্রলোকও আর সেই বাড়ি ভাঙার চেষ্টা করলেন না। এখনও সেই বাড়ি ফাঁকা পড়ে আছে। গাছ গজিয়ে গেছে, পুরো বাড়ির আকার ধারণ করেছে, কিন্তু ভেঙে পড়েনি। আশেপাশে বাড়ির মানুষরা অনেকেই রাতে দেখেছেন বাড়ির জানলায় একজন সম্পূর্ণ দগ্ধ মহিলা। এমনও দেখা গেছে যে এক মহিলা গায়ে আগুন লাগিয়ে ছুটে বেড়াচ্ছেন। পোড়া গন্ধ পাওয়ায় বাড়ির কাছে গেল। ঘটনাটা কি বড় হলো দিদি? গুছিয়ে লিখতে পারেনি, ভালো লাগে পড়ে শুনিও। না, ঘটনা বড় হয়ে যায়নি, একদম ঠিকই আছে। থ্যাংক ইউ সো মাচ ঘটনা পাঠাবার জন্য। আজকে দ্বিতীয় ঘটনা পাঠিয়েছেন, তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক, তবে এটুকু বলতে পারি তিনি আমাদের বাংলাদেশ থেকে অর্থাৎ প্রতিবেশী দেশ থেকে ঘটনা পাঠিয়েছেন। বলছেন, সহেলিদি, এটা আমার পাঠানো তোমাকে প্রথম ঘটনা। আশা করি আপনি ভালো আছেন। উনি দিদি না, উনি আপু লিখেছেন, আমি দিদি বললাম। আপু কথাটা ঠিক আমি অভ্যস্ত নই, যাই হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘটনা পাঠাবার জন্য। উনি বলছেন এটা আমার বড়দির শ্বশুরবাড়ির ঘটনা, কিন্তু শ্বশুরবাড়িতে কার সাথে ঘটেছে সেটা আমি ঠিক বলছি না, কারণ শুনলে ওরা রাগ করবে। তবে এটা এমন একটা ঘটনা যেটা আমাদের বাড়ি শুধু না, আমাদের পাড়ার অনেকেই জানে, সবার মুখে মুখে ছড়িয়ে গেছে। আমার দিদির যখন বিয়ে হয় তখন দিদির বয়স মাত্র 15 বছর। আমরা বাংলাদেশে থাকি একটু গ্রাম সাইডে। এখানে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেওয়ার রেওয়াজ এখনও আছে। দিদি ক্লাস 8 অবধি পড়াশুনো করেছে, তারপর আর পড়াশুনো করেনি। বাড়িতেই আমাদের ধার্মিক পড়াশুনো চলতো। আমিও বেশি দূর পড়াশুনো করিনি, আমিও আমাদের ধার্মিক মতে পড়াশুনো করেছি। তারপর দিদির যখন বিয়ে হয়, দিদি শ্বশুরবাড়িতে যায়, সেটা পাশের গ্রামে, আমাদের পাশের গ্রামে। এটা একদম প্রত্যন্ত গ্রাম। এখানে মানুষজনের ব্যবহার কথাবার্তা খুবই ভালো, অত বেশি অশান্তি আমাদের এখানে নেই। কিন্তু
সমস্যা হয়ে যায়। কিছু কিছু জায়গায় এমন এমন ঘটনা ঘটে। আমার শহরের কিছু বন্ধুরা আছে যাদের সঙ্গে ফেসবুকে মাঝে মাঝে কথা হয়, তারা বলে তোদের গ্রামেতে এইসব জিনপরির ঘটনা ঘটে, কই আমাদের ঢাকাতে তো এমন ঘটে না। আমি বলি সব জায়গায় ঘটে, আসলে সবই কপাল। বলছেন আমার দিদির যখন বিয়ে হয়, দিদি শ্বশুরবাড়িতে গেল, সেখানে যাবার পর দিদি দেখে দিদির দেওর সব সময় অন্যমনস্ক হয়ে বসে থাকতো। দিদি নিজের কাজকর্মের মধ্যে থাকতো, নতুন সংসার, প্রচুর বড় সংসার ওদের। দিদির দেওর কিন্তু অনেকগুলো। দিদির শ্বশুরমশাইয়ের দুজন স্ত্রী আছেন, তা প্রথম স্ত্রীর থেকে দিদিরা এবং দ্বিতীয় স্ত্রীর থেকে যারা আছেন তারাও 3 ভাই 1 বোন, এবং আমরা প্রথম তরফের থেকে আছি 3 ভাই আর কি, এখানে কোনো বোন নেই। তো একই বাড়িতে থাকে, তবে প্রত্যেকের ঘর আলাদা। তো সেই দেওরকে সবসময় দেখতেন যে কী যেন সবসময় ভাবতো, কী যেন সবসময় চিন্তা করতো। সবসময় ওর মাথার মধ্যে কী ঘুরতো কেউ জানে না। ভালোভাবে যে সারাদিন যে নামাজ পড়তো তাও না, কোনো কিছুতে ওর আগ্রহ নেই। কোনো ভালো কোথাও যদি মৌলবীর আসর বসে সেখানেও কিছু শুনতে যাবে না, কোনো ওয়াজে যাবে না, মেহফিলে যাবে না, কিচ্ছু না। সারাদিন বাড়িতে বসে থাকে। সংসারের কাজও যে খুব একটা করে তাও না। বাড়ির প্রত্যেকে ওকে নিয়ে বিরক্ত, প্রত্যেকে। এবং আমার দিদির যে শ্বশুরমশাই, তিনি এই ছেলেকে নিয়ে ভীষণ বিরক্ত। বাকি ছেলে মেয়েরা সবাই, মেয়েদের তো বিয়ে হয়ে গেছে, ছেলেরা বেশ নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, কিন্তু এই ছেলেটিকে নিয়ে কী করবেন ঠিক করতে পারেন না। তারপরে একদিন মা বাবা সবাই মিলে চেপে ধরতে জিজ্ঞেস করেন যে তুমি এরকম অন্যমনস্ক থাকো কেন, তোমার মনের মধ্যে কি আছে বলো, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা করব, তোমার মনের মধ্যে যাতে সব কিছু মনের মতো চলতে পারে। তখন অনেক ভেবে চিনতে সে বলল যে ওর আমরা যাকে পিসি বলি, ওরা বলে খালা, তো খালার মেয়েকে ও খুব ভালোবাসে এবং ও তাকে বিয়ে করতে চায়, তাকে বিয়ে করে সংসার করতে চায়। তো কিন্তু সমস্যা হলো ওর মায়ের সঙ্গে খালার সম্পর্ক একদম ভালো না। বাবার যদিও নিজের বোন, কিন্তু ওই যে ওদের মধ্যে সম্পর্ক ভালো না। তো মা শুনেই একদম বলে দিলেন না, ওর মা যা মুখরা, ওর মেয়েকে আমি ঘরে তুলব না বউ হিসাবে, ও মেয়েকের সঙ্গে তোমার বিয়ে আমি দিতে পারবো না। কিন্তু ওদের সম্পর্ক নাকি ভেতর ভেতর নাকি অনেক দূর এগিয়ে গেছিল, খুব ভালোবাসতো একে অপরকে। কোন ছোটোবেলায় নাকি ওর ঠাম্মা, মানে ছেলেটির ঠাকুমা, তার নিজের মেয়েকে বলেছিল যে তোর মেয়ে বড় হলে আর তোর ভাইয়ের মেয়ে বড় হলে এদের দুজনের বিয়ে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এখানে বন্ধুরা একটা কথা বলে রাখি, উনি অনেক কিছু বাংলাদেশি ভাষাতে লিখেছেন, আমি নিজেও অত জিনিসগুলো বুঝতে পারি না। আমি আমার মতন করে যেটা বুঝতে পেরেছি সেভাবে তোমাদেরকে বলছি। তাদেরকে বিয়ে দেওয়া হবে এবং ওটাতেই, এবং সেই বাচ্চা মেয়েটি অত ছোট বয়স থেকেই মনের মধ্যে ভেবে নিয়েছিল যে তার মামুর ছেলের সঙ্গেই তার বিয়ে হবে, সেই তার স্বামী হবে, এবং তার জন্য একে অপরকে ভালোবাসতে শুরু করেছিল। পরবর্তীকালে যে কারণে সমস্যা, ওর বাবার যেহেতু 2টি বিয়ে, তার দ্বিতীয় বিয়ের সময় নাকি সেই ননদ খুব নাকি ঝামেলা করেছিল, এবং আর একজন যে ওদের বড় মা আছেন আর কি, তার সঙ্গে নাকি সেই খালার খুব ভালো সম্পর্ক, এবং তাকে নিয়ে একে নাকি ঠেস মেরে কথা বলে, এরকম জাতীয় কিছু পারিবারিক সমস্যা আছে। তারপর থেকে ইনি একে দেখতে পারেন, এবং খালা যখন আসে ওই বউয়ের কাছে, ওই বউয়ের ঘরে খাবার খায়, এর কাছে অতটা আসে না। ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলে, সব কিছু ঠিক আছে, মুখ দেখাতে কি আছে, কিন্তু খুব একটা ভালো সম্পর্ক নেই। এবং তারপর বলো ওদের যে সব থেকে মেন উৎসব ঈদের সময় নাকি ঈদই মানে একটি বিশেষ রকমের টাকা উপহার বা দেওয়ার নিয়ম আছে, যেমন আমরা পুজোর সময় আমাদেরকে দেওয়া নেওয়ার চল আছে, সেরকমই ওদের। তাতে নাকি তার ছেলে মেয়েদেরকে কম টাকা দিতেন খালা, ওদেরকে বেশি দিতেন, এই সব সমস্যাও নাকি আছেন। তো বিভিন্ন রকম কারণে খালার সঙ্গে তার মায়ের সম্পর্ক ভালো না, এবং তার জন্য ছেলেকে বলো না ওর মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেওয়া হবে না,
আমি আমার বাপের বাড়ির পাড়ায় এক মেয়েকে দেখে রেখেছি, আমি সেখান থেকে তোমাকে বিয়ে দেবো। তো অনেক সমস্যা টমস্যা হলো মাঝখানে। তো বাড়ি বয়ে খালার বাড়ির লোকেরা, মানে শ্বশুর বাড়ির লোকেরা সেই ঝগড়া টগড়া করে গেছে, প্রচুর ঝামেলা হয়। যেহেতু এর মা রাজি হচ্ছে না বলে খালা বলে যে আমার মেয়েকে ফেলনা, আমিও বিয়ে দেবো না, আমার মেয়ে খুব সুন্দর। আর সত্যি সেই মেয়েটি অত্যন্ত সুন্দরী, মানে একদম চাঁদের টুকরো মেয়ে। তো সেই মেয়েকে, তো সেই মেয়েটির স্বভাব খুব ভালো ছিল। এরাও ভেবেছিল যে এ যদি বাড়িতে বউ হয়ে আসে খুব ভালো হয়, কিন্তু না, তার মায়ের আপত্তির জন্য সমস্ত কিছুকে বন্ধ হয়ে গেল। ছেলেকে তড়ি ঘড়ি মা বাপের বাড়িতে, মামার বাড়িতে দিদার, মানে ওরা বলে নানুমা, তার অসুখ, চলো দেখে আসি বলে ছেলেকে নিয়ে গেলেন। সেখানেই নাকি গিয়ে, ওটা মিথ্যা কথা বলে নিয়ে গেছিলেন, নিয়ে গিয়ে নাকি ওখানে কাজী ডেকে পাড়ার যে মেয়েটির সঙ্গে কথাবার্তা ছিল, ওরা 3 দিন ছিল মামার বাড়িতে, তা 3 দিনের দিন ছেলেকে একেবারে বিয়ে দিয়ে, উনি কাজী ডেকে বিয়ে দিয়ে একদম নিয়ে চলে এলেন। তো এখানে বাড়িতে নিয়ে আসার পর ছেলের বাবা তো একটু সমস্যা করলো যে আমি জানি না আমার ছেলের বিয়ে হয়ে গেলে এরকম তো হয় না, কিভাবে কি বিয়ে দিলে, বিয়ে মানে না, ইত্যাদি ইত্যাদি হলো। তাও বলো বিয়ে তো হয়ে গেছে, ধর্মমতে বিয়ে হয়ে গেছে, নিকা কবুল হয়ে গেছে, আর কিছু করার নেই। তবু ওদের মনে, পরিবারের মনে সবার একটা ইচ্ছা ছিল যে কিছু না কিছুভাবে হয়তো সেই মেয়েটিকে এই বাড়ির বউ করে আনা হবে, যেহেতু ওই মেয়েটির তো এটা মামার বাড়ি, তো অসুবিধা হবে না। এরপর যেটা হলো, ছেলের বিয়ে দিলেন, সপ্তাহখানেক যাবার পর বললো না, ছেলের বিয়ে দিয়েছি, গ্রামের লোককে বড় করে দাওয়াত দিতে হবে, না হলে তো লোকে জানতে পারবে না যে বাড়িতে আমিও একটা মানে চাঁদের টুকরো বউ এনেছি, যার সঙ্গে কথা ছিল তার থেকে কোনো অংশে কম বউ আমি আনিনি আমার ছেলের জন্য। তো অবশ্যই এই বউ সুন্দরী, কিন্তু ওই মেয়েটির কাছে তার ধারে কাছে যায় না, যিনি বলছেন তার বক্তব্য অনুযায়ী বলছি। কিন্তু এবার দাওয়াত মানে তো আত্মীয় স্বজন সবাই আসবেন, না চাইতেও সেই খালা এলেন, তার মেয়েকে নিয়ে এলেন। তার মেয়ে আরও কেন এলেন, যে না গেলে লোকে বলবে যে ওই দেখো বিয়ে হয়নি, তো তাই হয়তো মনের দুঃখে আসছে না বা হিংসায় আসছে না, ইত্যাদি ইত্যাদি। তো মেয়েটি প্রথমে যেতে না চাইলো, খালা জোর করে বলে না তুই চল, তুই দেখিয়ে দিবি যে তোর তাতে কিছু এসে যায় না, তারপর দাওয়াত হয়ে গেলে বাড়িতে এসে আমিও ভালো পাত্র দেখে তোর বিয়ে দেবো, তোর কোনো চিন্তা নেই মা। তো এভাবে দিন যাচ্ছিল, বিভিন্ন রকমের সমস্যা বাড়িতে তৈরি হলো। নতুন বৌমাকে শ্বশুরের একদম পছন্দ না, আরও অনেকের একদম পছন্দ না, কারণ মায়ের কথায় বিয়ে করেছে ছেলে, বাকিদের বাড়ির কারুর কোনো মত নেয়নি, কার কী ইচ্ছা, কার কী পছন্দ, সে মেয়েটির পরিবার কেমন কেউ জানে না, শুধু বলেছে আমার গ্রামের বাপের বাড়ির পাড়ার মেয়ে। তাতে শাশুড়ি যতই ভালোবাসুক, অন্যরা কেউ বউটির সঙ্গে ভালো করে কথা বলতো না, যদিও সেটা ঠিক না, তবুও বলতো, আমি একটু আধটু কথা বলতাম, কিন্তু আমার শাশুড়ি বলতেন যে ওদের ব্যাপারে বেশি থেকো না, বেশি কথা বলতে যেও না, শ্বশুরমশাই রাগ করবেন, তোমার শ্বশুরমশাই চান না এই বৌমার সঙ্গে আমরা বেশি কথা বলি বলে। আমিও তখন নতুন বউ, বেশি দিন হয়নি বিয়ে হয়েছে, আমি চুপচাপ যে যা বলতো তাই শুনতাম, কি দরকার আমার বেশি ঝামেলায় জড়ানো। তো মেয়েটিকে চুপচাপ রাত্রেবেলায় দাওয়ায় আমি বসে বসে কাঁদতে দেখেছি, নতুন বউয়ের কথা বলছেন। কারণ যেদিন নাকি দাওয়াত হয় সেদিন খুব সুন্দর করে সেজে বসিয়েছিল, সবাই এসে গল্প করছে, তো খালার মেয়ে বাইরে অনেকক্ষণ বসেছিল, যেখানে খাওয়া দাওয়ার জায়গায়, ভেতরে যাচ্ছিল না। অনেক পরে ভেতরে গিয়ে বউকে দেখে একবার চলে আসে। তো অনেকে বলে নাকি বউয়ের সঙ্গে আলাদা করে নাকি কিছু এমন কথা বলেছে, তারপর থেকে বউয়ের মন খারাপ, মানে হয়তো বউকে বলেছে তোমার স্বামীর সঙ্গে আমার আগে বিয়ে কথা হয়েছিল বা ইত্যাদি। এবং তারপর বউটিও নাকি দেখতে পেয়েছে যে ওদের বাড়ির পেছনের বাঁশবাগানের ওখানে তার স্বামী এবং তার খালার মেয়ে বসে গল্প করছে, তারা দেখেছে, এবং সে কাঁদছে, সে তার চোখ মুছিয়ে দিচ্ছে, এই ইত্যাদি জিনিস নতুন বউয়েরও নাকি চোখে পড়েছে। তারপর দেশ গঞ্জে কান ভাঙানি লোকের অভাব নেই, তারাও বলেছে যে হ্যাঁ সত্যি তোমার স্বামীর সঙ্গে বিয়ে হওয়ার কথা হয়েছিল। তারপর থেকে নাকি তারা তো চলে যায়, অনুষ্ঠান বাড়ি মিটে যাওয়ার পর আত্মীয় স্বজন যে যার বাড়ি চলে যায়, কিন্তু বউটা নাকি প্রতি রাতেই দাওয়ায় এসে বসে বসে কাঁদতো, কিছুতেই তার ভালো লাগতো না।
এবং শাশুড়ি মাকে বলে যে আমি এখন আমার বাবার বাসায় চলে যেতে চাই, আমি কিছুদিন বাদে আসবো। শাশুড়ি মা বলেন এখন চলে গেলে বিপদ হবে, ওই মেয়ে এসে আমার ছেলের ঘাড়ে চাপবে, তখন কিন্তু বিপদ হবে মা, তুই চলে যাস না, দুদিন সহ্য কর। আমি জানি আমার ছেলে হয়তো তোকে সম্পূর্ণভাবে মানতে পারিনি, সে আমি বুঝি, কিন্তু আস্তে আস্তে মেনে নিতে হয়। আমার স্বামীরও দুটো বিয়ে, আমি সতীন নিয়ে ঘর করছি, আমি কেমন করে করছি? তো তোর তো সে সতীন হয়ে আসছে না, তোর স্বামী তোরই থাকবে, কোনো সমস্যা নেই, তুমি চলে যাস না। বারবারই বললো চলে যাস না, চলে যাস না। বৌমা বললো না আমি কদিন ঘুরে আসি, আমার মন আর ভালো লাগছে না, আমি বেশি দিন না 4-5 দিন বাপের বাড়িতে, মানে বাপের বাসা বলছে, বাপের বাসা থেকে ঘুরে আসি, আমার মন পাল্টে গেলে আমি আবার আসবো, তাড়াতাড়ি আসবো। আর আপনার ছেলেকে বলবেন আমাকে যেন নিতে যায়, না হলে আমাদের বাড়িতে কথা হবে। সবাই ওখানেও বলে, ফিস করছে গ্রাম, মানে ওর বাপের বাড়ির ওখানে, যে জামাইয়ের নাকি, নতুন জামাইয়ের নাকি মন নেই বিয়েতে। তো এইসব চলছে। 4 দিনের মাথায় মেয়েটির শাশুড়ি মেয়েটিকে ফোন করে যে তুমি বৌমা তোমার বাপের ঘর থেকে এক্ষুনি চলে এসো, এক্ষুনি চলে এসো, সমস্যা হয়ে যাবে। বাড়িতে এসে দেখেন হুলস্থুল কাণ্ড, বিশাল চেঁচামেচি, লোকজন জমে গেছে। সেই ছেলে নাকি তার খালার মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এসেছে। তার বাবা গেছিল এবং তার খালার সঙ্গে নাকি কদিন বোনের বাড়িতে নাকি প্রায় যাতায়াত করছিল তার শ্বশুর, সেখানে গিয়ে বোনকে বুঝিয়ে বাজিয়ে বোনের মেয়েকেই বউ করে আবার নিয়ে এসেছে। তো এই মেয়েটি বলে তুমি আমি থাকতে আবার বিয়ে করলে কি করে? বললে কেন, আমার বাবাও 2টি বিয়ে করেছেন, আমাদের তো 2টো বিয়েতে কোনো সমস্যা নেই, তুমি থাকো না, তোমাকে তো বাড়ি থেকে বার করে দেওয়া হচ্ছে না। আমি ওর সঙ্গে আমার বিয়ের আগে থেকে কথা হয়েছিল, আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তো আমরা বিয়ে করেছি। তোমার যদি কোনো খুব বেশি সমস্যা হয় তুমি তালাক নিয়ে নাও, তালাক নিয়ে বাপের বাড়ি চলে যাও। মেয়েটির তালাক নেয় না, কিন্তু তার মেয়েটির বাপের বাড়ি থেকে লোকজন আসে, ঝামেলা বলছে, প্রচুর ঝামেলা হয়, এবং সেই বউকে নিয়ে তার বাপের বাড়ির লোকেরা চলে যায়। এবার সেই খালার মেয়ে বাড়িতে এসে জুড়ে বসেছে। উনি বলছেন আমার নতুন বউয়ের কথা বড্ড মনে হতো, যখন নতুন বউয়ের সঙ্গে বিয়ে হয়নি তখন এই খালা আমার মেয়ের কথা মনে হতো যে এর সঙ্গে বিয়ে হলো না, ওর কত দুঃখ, কিন্তু এতদিন এই বউ ছিল আমাদের বাড়িতে, তার সঙ্গে আমি কথা বলতাম, যতটুকু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠছিল। এখন যখন এ চলে গেল বাড়ি থেকে, এবং আমি জানিও না যে আমার দেওর তার প্রথম স্ত্রীকে ফিরিয়ে আনতে যাবে কি না, যতই ওর সঙ্গে আগে থেকে বিয়ে ঠিক করা থাকুক, যেহেতু এর সঙ্গে বিয়ে হয়েছে তো বড় বউ তো একেই বলা হবে, হবার খুব মন খারাপ হতে লাগলো। এমন সময় কয়েকদিন বাদে খবর এলো নতুন বউ, মানে আগের বউ আর কি, প্রথম বউ, তিনি আত্মঘাতী হয়েছেন, বাড়ির সামনে পুকুরে ডুব দিয়ে মারা গেছেন। কেউ বলে যে আত্মঘাতী হয়েছেন, কেউ বলছে পা পিছলে পুকুরের জলে পড়ে গেছে, এখন সত্যি মিথ্যে কেউ জানে না। এবার শ্বশুর মশাই তো ভীষণ শান্তি, এবং যে তার স্বামী, তারও খুব একটা দুঃখ বা খারাপ লাগা দেখা গেল না, কারণ আবার সে দেখাতে পারবেও না, তাহলে তার এই বউ রেগে যাবে যে তোমার আগের বউয়ের জন্য দরদ। আচ্ছা, এবার জানি না আমার শাশুড়ি মা, আমাদের যারা আমাদের শ্বশুরের এই পক্ষের আমরা যারা, আমাদের কিন্তু এই বউকে খুব খারাপ লাগতে শুরু করলো। তখন খালা আমার মেয়ে হিসাবে জানতাম, এখন তো জানিই নি আমার দেওরের স্ত্রী, কিন্তু এদের প্রতি আমাদের খুব খারাপ লাগলো। আমার সেই আর একজন যে শাশুড়ি মা আছেন, তিনিও এসে আমাদের বাড়িতে ঘরে এসে কথা বলে যেতেন যে আমার এই বৌমাকে একদম পছন্দ না, আমার আগের বৌমা অনেক ভালো ছিল, আমাদের গ্রামের মেয়ে, কত ভালো মেয়ে ছিল, লেখাপড়া জানা, এই তো শুধু সৌন্দর্য আছে, এর কোনো গুণ নেই, কীভাবে ঘরটা ভাঙলো আমার ছেলের, বউটাকে মেরে ফেললে তারপর ছাড়লে, ও নিশ্চয়ই টুকটাক জানে এই মেয়ে জিন চালান করেছে। তখন ভাবে বলে ধুর, জিন চালান আবার কেন করবে, তোমার ছেলেরই তো মন বসলো না প্রথম বউতে, দ্বিতীয়বার আবার সেই প্রথম প্রেমিকাকে বিয়ে করে আনলো। বললো না গো, ছেলের মন আস্তে আস্তে বসছিল, আমি তো মা, আমি বুঝতে পারি, কিন্তু এসে মাঝখানে যে ওর বাবা যাতায়াত শুরু করলো, ওর খালা আম্মা কী খাবার দিয়ে পাঠাতো, ওখানেই একটা কিছু হয়েছে, ওরা কোনো
কোথাও গেছিল, গিয়ে কিছু করেছে। আমার ছেলে আবার ঘুরে গেল। ছেলে বেশ মন বসিয়ে ফেলেছিল তার সংসারে। কথায় কেউ খুব একটা যুক্তি খুঁজে পেল না। সবাই ভাবছিল ছেলেটার দোষ, মুখের সামনে আর কেউ কিছু বলে না। মেয়েটিকেও কেউ এখন আর খুব ভালো চোখে দেখে না। মেয়েটি তার নিজের মামার বাড়িতেই দেখে, যেটা এখন তার বর্তমানে শ্বশুর বাড়ি, সেখানে সে দেখে আগে যে ভালোবাসা পেত, আগে যে সবাই করতো, তার মামা ছাড়া মানে মামু ছাড়া আর বাদ বাকি কেউই খুব একটা ভালো চোখে দেখে না। তার স্বামী তো ভালোবাসে, সেটা আলাদা বিষয়। এবং মাঝে মাঝে দেখে স্বামীর সঙ্গে কথায় কথা তর্ক বিতর্ক খুব হয়, এবং কথা উঠলেই তার স্বামী মুখ ফসকে বলে ফেলেছে একবার দুবার, তোমার থেকে আগের বউ ভালো ছিল, কোনো দিন তাকে তেমন কিছু কিনে দিইনি, তাকে কোথাও নিয়ে বেড়াতে যায়নি, কোনো দিন মুখে শব্দ করে নাই, একটা ডাক আড়েনি, তোমার জন্য এত মন খারাপ করে থাকতাম, এত খারাপ লাগতো, তুমি আমার জীবনে এসে কী লাভ হলো, আগের বউ মনে হয় আমার ভালো ছিল। ওটা রাগের মাথায় বলে ফেলেছে। সেই থেকে বলে নাকি সম্পর্ক আরও তলানিতে এসে ঠেকেছে। এবার বছর ঘুরে গেছে, নতুন বৌমা অন্তঃসত্ত্বা হয়েছে। নতুন বৌমা অন্তঃসত্ত্বা হয়েছে, বাচ্চা গর্ভে এসেছে, 3 মাস যেতে না যেতেই বাচ্চা মারা গেল। নতুন বৌমা খালি বলছে, মানে যে যার সঙ্গে বিয়ে হয়েছে আর কি, সে বারবার বলছে ওই আগের বউ এসে রাতে আমাকে স্বপ্ন দিয়েছে, ও আমার বাচ্চাকে মেরে ফেলেছে, ওই আগের বউয়ের মা জিন চালান করেছে। শাশুড়ি এবার রেগে যান, একদম ফালতু কথা বলবে না তুমি তোমার মা এই মামার সঙ্গে ষড়যন্ত্র করে তুমি এ বাড়িতে ঢুকেছো। আমার আগের বৌমাও ভালো ছিল, আমাদের গ্রামের মেয়ে, এবং তার পরিবারও খুব ভালো। যা খারাপ আছো তুমি আছো, তোমার নিজের দোষে তোমার হাঁটা চলা চলন বলন ঠিক না, ওই জন্য খোদা তোমার সন্তানকে কেড়ে নিয়েছে। বেশ করেছে, তোমার এমন শাস্তি পাওয়াই ভালো। তার কয়েক মাস বাদে আবারও সে অন্তঃসত্ত্বা হয়, 6 মাসের মাথায়, এবং এবারও 5 মাসের মাথায় সন্তানটি আবার মারা যায়। এবার তার শাশুড়ি বলে, বললাম না তোমার চলন বলন ঠিক না। এবার তিনি তার স্বামীকে বলছেন, হলো নিজের বোনের মেয়েকে বউ করে আনার স্বাদ মিটল, দেখো বাড়িতে কোনো বংশধরই আনতে পারছে না, আগের বৌমা থাকলে এতদিনে কত ভালো হতো, সংসারে নতুন সন্তান আসতো, সংসার ভরে যেত, হয়েছে শান্তি। এবার প্রথমবারেই তখন কেউ ভাবে, দ্বিতীয়বারে বাচ্চা নষ্ট হওয়ার পর এবার মামা একটু মনক্ষুণ্ণ হলো যে কী ব্যাপার, বাড়িতে এত বউরা আছে, তাদের সন্তান হচ্ছে, কারোর তো সন্তান এভাবে দুবার নষ্ট হয়ে যায় না, এরই বা কেন। আর তার থেকেও বড় কথা, ও বারবার বলে আগের বৌমার মা জিন চালনা করেছে। রাত্রেবেলায় কে একজন আসে, আমার গায়ে এসে ঠান্ডা হাত বুলিয়ে দিয়ে যায়, আমার খুব কষ্ট হয়। এইসব কথা শুনে বাড়ির লোকেরা আরও রেগে গেছে, বলে যত খারাপ কথা, তোমার স্বভাব ভালো না, ইত্যাদি ইত্যাদি। তৃতীয়বার বউটি এবার মা হতে চলেছে, তখন প্রায় আরও বছর খানেক কি 1.5 বছর কেটে গেছে। এবার তৃতীয়বারের মতো সে সন্তান ধারণ করেছে। এবার প্রতি রাত্রে যখনই সে ঘুমাতে যায়, বলছে এটা টানা 6 মাস চলেছিল, রাত্রেবেলা এসে একটা বিশাল আকার দৈত্যের মতো কালো চেহারা, তার চোখগুলো লাল লাল জ্বলছে এবং মাথায় শিঙের মতো, আর তার মুখ দিয়ে পচা ভ্যাপসা গন্ধ ছাড়ছে, তার নিঃশ্বাস থেকে পচা দুর্গন্ধ আসছে। সে মেয়েটাকে চুলের মুঠি ধরে নাকি খাটের সঙ্গে বেঁধে দিত, এবং তার উপর নানা রকম রাতের বেলা অত্যাচার করত। এটা নাকি 6 মাস ধরে চলে। বউটি রোগা হতে হতে কঙ্কালের মতো চেহারা হয়ে গেছিল, যেমন কোনো বিভিন্ন জায়গায় যেখানে শিশুরা ম্যালনিউট্রিশনে ভোগে, যে ছবি আমরা দেখতে পাই, ঠিক ওই রকম একটা চেহারা হয়ে গেছিল। প্রচুর পীর ফকির অনেক কিছু করা হলো, বউটা কিছুতেই ভালো হয় না। বলা তখন ফকির এসে বললো, ওর গর্ভে যে সন্তান আছে সেও দূষিত হয়ে গেছে, পীর জিনের সন্তানও ধারণ করেছে, তোমার ছেলের সন্তান এটা নয় কিন্তু। তো এরকম কথাবার্তা শুনে বাড়ির লোকেরা আরও রেগে যায়, যে আমরা বলেছিলাম এ বউয়ের চরিত্র ভালো না, দেখেছো কি ঘটনা ঘটল। এবং তার কিছুদিন পরে
এবার খালা এসে তার মেয়েকে নিয়ে যায় বাপের বাড়িতে, যে না এখানে থাকলে আমার মেয়ে মারা যাবে। এখানে আবার ননদ বৌদির ঝগড়া শুরু হয়ে যায়, তুমি কিছু করেছো, তোমার আগের বৌমা হয়ে গেছে বলে তুমি আমার মেয়েকে দেখতে পারো না বলে আজকের এই অবস্থা, আর আগে যে দুটো বাচ্চা মারা গেছে ও তোমার জন্যই হয়েছে। তো ওকে দোষ দেয়, ওকে দোষ দেয়, ও বলে তোমার মেয়ের দোষ, ও বলে তোমার দোষ। এভাবে ঝগড়াঝাটি করে তার মেয়েকে নিয়ে এসে চলে যায়। মেয়েটির তখন 6 মাস অন্তঃসত্ত্বা। তার বাপের বাড়িতে বড় বড় ঢাকা শহরের যত ভালো ভালো ডাক্তার সমস্ত কিছু তার মা বাবা দেখিয়েছে, তাদের আর্থিক অবস্থা যথেষ্ট ভালো। যেহেতু তৃতীয়বারের মতো সন্তান ধারণ করেছে, এবারে কেউ মানে কি বলবো রিস্ক নিতে চায় না। ডাক্তার বলছে তোমার মেয়ে প্রচণ্ড অপুষ্টিতে ভুগছে। ডাক্তাররা তো জিনের কথা বিশ্বাস করেন না, এবং তার শরীরে কোনো বল নেই, সন্তান ধারণ করার যোগ্য নয়, এই সন্তানও বাঁচবে না, মেয়েটির ক্ষতি হবে। কেন শরীর সুস্থ না করে সন্তান ধারণ নেওয়া উচিত হয়নি? এইসব কথা শুনে ওর মা বলে আমি ভালো করে খাওয়া দাওয়া করব, আমি সব কিছু করাবো আমার মেয়েকে, এই বাচ্চাটা না বাঁচলেও সংসারে সত্যি খুব ক্ষতি হয়ে যাবে। 6 মাসের মাথায় এই বাচ্চাটি মাতৃগর্ভেই বলে নাকি উল্টে গেছিল, মারা যায়, এবং 3 দিন নরক যন্ত্রণা সহ্য করে মেয়েটি মারা যায়। তার সৌন্দর্য বলছে আজ মাটির তলায় চাপা পড়ে গেছে। যে সৌন্দর্যের জালে ফাঁসিয়ে সে তার আগের স্বামীর আগের সংসারটাকে ভেঙে দিয়েছিল, এবার বলবে যে কেন ভেঙেছিল। বলছে ওই যে বউটি প্রতি রাতে কাঁদতো, তার এই স্ত্রী মারা যাবার পর এবার ছেলেটি নাকি মাথা খারাপ হয়ে গেছে, যেহেতু খুব ভালোবাসতো এই স্ত্রীকে। সে বারবার চিৎকার করে তার আগের স্ত্রীর, প্রথম স্ত্রীর নাম করে বলে তুমি আমাকে মাফ করো, তুমি মাফ না করলে আল্লাহও আমাকে মাফ করবে না, তুমি আমাকে মাফ করো, আমি জানি এই সব কিছু তুমি করিয়েছো, তুমি আমাকে মাফ করে দাও, তার আগের স্ত্রীর নাম করে বলে। এবং পাগলের মতো হয়ে গেছে, এবং নিজেই সত্যি কথা বলে যে আমি প্রতি রাতে আমার স্ত্রীকে ঘর থেকে বার করে দিতাম, বার করে দিয়ে তখন তো বিয়ে হয়নি, তখন খালার মেয়ের সঙ্গে আমি ফোনে কথা বলতাম। সেটা শুনেও মনে দুঃখ পেত, কিন্তু কখনো টু শব্দ করেনি, বাড়ির কাউকে বলেনি, শুধু চেষ্টা করতো মানিয়ে নেওয়ার। আস্তে আস্তে আমার প্রথম স্ত্রীর প্রতি মন এসে গেছিলো, ভেবেছিলাম অনেক ভালো মেয়ে, সত্যি তো এত কিছু করি তবু তো সে কিছু আমার বিরুদ্ধে গিয়ে আমার মায়ের কাছে বলে না, মায়ের কাছে বললে তো মা ছেলেকে যা তা কথা বলবে, কেন মায়ের বাপের বাড়ির পাড়ার মেয়ে, অনেক ভালো মেয়ে, এর সঙ্গে আমি সংসার করবো, আস্তে আস্তে মেনেও নিচ্ছিলাম। তারপরেই খালার মেয়ে আমাকে ফোন করে বলে তুমি নতুন বউয়ের সঙ্গে সংসার করছো চুটিয়ে, আর আমার জীবনটা নষ্ট হয়ে গেল, আমার মা এখন একজন বুড়া মৌলবীর সঙ্গে বিয়ে দেবে বলছে, আমার জীবনটা তোমার জন্য নষ্ট হয়ে গেল, তোমার বাবা যদি বিয়ের কথা না বলতো তাহলে আমার এরম হতো না, ইত্যাদি ইত্যাদি নানা কথা বলে কান্নাকাটি করে। তখন ছেলেটি আবার সেদিকে ঘুরে যায়, ভাবে যে সত্যি আমার জন্য তো ওর জীবন নষ্ট হয়ে যাচ্ছে, ওকে তো কেউ বুড়া মৌলবীর সঙ্গে নাকি বিয়ে দিয়ে দেবে। কিন্তু পরে জানা যায় সেগুলো সমস্ত মিথ্যে কথা, তেমন কিছুই ছিল না, শুধু ও তার নিজের ভালোবাসাকে পাবে বলে আস্তে আস্তে এইসব করে, এবং একদিন খুব যাকে বলে ব্ল্যাকমেল করে বিয়ে করে, যখন বউটি তার বাপের বাড়ি গেছিল। এবং বিয়ে করার পর সে চেয়েছিল দুজনকে নিয়েই থাকবো, আলাদা আলাদা ঘরে সব দুজনে থাকবে, বা দরকার হলে আলাদা বাড়িতে একে রাখবো, আলাদা বাড়িতে ওকে রাখবো। কিন্তু তখনও বলে ওই বউ এলে কিন্তু আমি আমার বাপের বাড়ি যাব, গিয়ে আমি আমার নিজের জীবনটা শেষ করে দেবো, আমি শুধু তোমাকে নিয়ে থাকবো, আমি ওই বউকে ভাগ দেবো না। তো এইসব চলতে চলতে তারপরে তো নতুন বউয়ের সঙ্গে কি এই বউয়ের ফোনে কথা হয়েছিল কেউ জানে না সে কথা, তবে যাই হয়েছিল নতুন বউ যে আত্মহত্যা করেছে এই বিষয়টা স্পষ্ট হয়ে গেল, মনের দুঃখে সেও আত্মঘাতী হয়েছে। এবং জিন কেউ চালান করেছিল কি না, নাকি সেই আগের বউয়ের আত্মা এসে কে কষ্ট দিত কেউ জানে না, সেটা বিষয় বলে আজও প্রমাণ করতে পারেনি। কেউ বলে নতুন আগের বউয়ের মা জিন চালান করেছিল, কেউ বলে শাশুড়ি এই দ্বিতীয় বউকে সহ্য করতে না পেরে জিন চালান করেছিল, কেউ বলে প্রথম বউ প্রতিশোধ নিতে এসেছিল। ঘটনা যাই হয়ে থাক না কেন, আজ সেই মা, সেই সন্তান এবং তার আগের বউ, ছেলেটির 2টি বউ এবং তার সন্তান সবাই আজ কবরে শায়িত আছে। তো কারোর ক্ষতি করে কেউ শান্তি পায় না, কেউ ভালোও থাকতে পারে না, কিন্তু এটা মানুষ বোঝে না, বারবার অপরাধ করে। তবে আমি একদিন রাতের বেলা যখন ওই বউ মানে যে মারা গেল দ্বিতীয় বউ,
সে যখন এই বাড়িতে ছিল, যখন ও ততক্ষণ বাড়িতে যায়নি, শরীর তার খারাপ হওয়া শুরু হয়ে গেছিল। আমি রাতের বেলা কিন্তু একটা কালো ছায়ামূর্তিকে আমাদের শ্বশুরের ঘরের পাশ থেকে বেরিয়ে, মানে ওদের ওই ঘরের ওই সাইড থেকে বেরিয়ে উঠোন দিয়ে চলে যেতে দেখেছি। বিশাল বড় কালো ছায়া, এটা আমার নিজের চোখে দেখা। তা ছায়ামূর্তি যে আসতো, এটা যে আমার সে খালার মেয়ে মিথ্যা কথা বলেনি, সে খালা আমার মেয়ে, সেটা কিন্তু অত্যন্ত সত্যি। তবে সেটা কে ছিল সত্যিই জানি না। সেটা দেখার পর আমারও বেশ কদিন শরীর খারাপ ছিল। তবে আমি তখন অন্তঃসত্ত্বা ছিলাম, কিন্তু তখন আমার কোনো ক্ষতি হয়নি। আল্লাহর রহমতে আমি আমার সন্তান ভালো আছি। তবে আমার সেই দেওর এখন বলতে গেলে সম্পূর্ণ মানসিকভাবে অসুস্থ, বাড়িতেই আছে, কখনো কখনো এদিক ওদিক পড়ে থাকে। তাকে আর কেউ ধর্তব্যের মধ্যে ধরে না। তার মাও এখন নিশ্চুপ হয়ে গেছে। এই ছেলের ব্যাপার সে ছেড়ে দিয়ে অন্য ছেলে বৌমা অন্যদের নিয়ে এখন তিনি চিন্তা ভাবনায় আছেন। এই ছিল ঘটনা। কেমন লাগলে বেশ জানিও, যদি ভালো লাগে শুনিও। বাংলাদেশ থেকে পাঠালাম প্রথমবার ভালোবাসা নিয়ে সহেলি। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আপনি যেভাবে পাঠিয়েছেন, আমি চেষ্টা করেছি। আপনাদের অনেক কিছু কিছু ভাষা আপনি লিখেছিলেন, আমি বুঝতে পারিনি, আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি কারেক্ট করে দিয়েছেন। তো যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা চেয়ে নিচ্ছি বাংলাদেশের বন্ধুদের কাছ থেকে, কারণ আমি অনেক ভাষা সম্পর্কে ওয়াকিবহাল নই। সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশানে। আজকে বন্ধুরা, তোমরা কিভাবে এবারের পুজোয় প্ল্যান করছো, কিভাবে পুজো কাটাবে অবশ্যই কিন্তু জানি, এবং তোমরা কে কোথা থেকে শুনছো সেটাও কিন্তু জানাতে একদম ভুলে যেও না। তোমাদের ওখানে দুর্গাপুজো বিখ্যাত নাকি তোমরা ভারতবর্ষের বাইরে থাকো, সব কিছু জানিও। কমেন্ট করেছেন রত্না দেবনাথ, এক্সিলেন্ট। গৌরাঙ্গ মজুমদার, হরর বাট হার্ট টাচিং স্টোরি, অসাধারণ। শর্মিষ্ঠা দাস লিখেছেন অসম ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। কমেন্ট করেছেন একে একে, বিজন কুমার শীল, সর্বরী সান্যাল, রিয়া পাঁজা রান্নাবান্না, ভূত অদ্ভুত অলৌকিক, অমিত ভট্টাচার্য, গীতা গোস্বামী এবং আরও অনেকে। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এভাবেই সঙ্গে থাকো। আবার ফিরে আসবো আগামী পর্বে নতুন ঘটনা নিয়ে। ধন্যবাদ। শুভরাত্রি।